সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদেরকে প্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তারপরে তাপ ইঞ্জিন সম্পর্কে দেখিয়েছিলাম। সর্বশেষে আমরা আবার কার্নোট ইঞ্জিন সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। তো কার্নোট ইঞ্জিনে আমরা গত ক্লাসে যা পড়ছি সেটা একটু মনে করাই দিই আমি। আজকের ক্লাসে কার্নোট ইঞ্জিনে আমরা বলছিলাম চারটা অংশ থাকবে। একটা অংশ হচ্ছে তাপ উৎস, একটা তাপ গ্রাহক, আর একটা তাপ অন্তরক আসন বা সিট, আর একটা কার্যনির্বাহক বস্তু। এই চারটা অংশ নিয়ে কি হবে কার্নোট ইঞ্জিন গঠিত। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে এই কার্নোট ইঞ্জিন কিভাবে কাজ করে এটা আমি তোমাদেরকে দেখাবো। তো এটা দেখানোর সময় কার্নোট ইঞ্জিন এটাকে বলা হয় কার্নোট চক্র, অর্থাৎ এটা গ্রাফের মাধ্যমে কার্নোট চক্রটা আমি তোমাদেরকে দেখাবো। অর্থাৎ কার্নোট ইঞ্জিন যে 4 ধাপে কাজ করে সেই 4 ধাপটা আমরা এই গ্রাফ অঙ্কন করে করে প্রত্যেক ধাপে একসাথে শিখে নেব। তোমরা আমার সাথে একটু মনোযোগ হও, খাতা কলম নাও, সাথে সাথে আঁকতে চেষ্টা করো। তো শুরু করি আমরা। তো আমরা জানি গ্রাফ পেপার এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো আমরা কি করব, এক্স অক্ষ বড়। এখানে যেহেতু এই কার্নোট ইঞ্জিনটা তাপ ইঞ্জিন, এখানে কি পরিবর্তন হবে, চাপ আর আয়তন। আয়তনের পরিবর্তনে চাপের পরিবর্তন হবে, সাথে সাথে তাপমাত্রার পরিবর্তন হবে। তাপমাত্রার পরিবর্তনটা আমরা গ্রাফে দেখাবো। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর তার আয়তনকে বসাই, আয়তন ভি, আর ঠিক ওয়াই অক্ষ বরাবর আমরা কি বসাবো, তাপমাত্রা। দুঃখিত, তাপমাত্রা না, ওয়াই অক্ষ বরাবর আমরা আয়তন বসাবো, চাপ। ওয়াই অক্ষ বরাবর চাপ পি। তো মনে করে নাও আমরা এই কার্নোট ইঞ্জিনটা এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় তার চাপ কত ধরে নেই। এই অবস্থায় চাপ হচ্ছে P1, আয়তন কত V1, চাপ P1, আয়তন হচ্ছে V1 এখন যে অবস্থায় আছে। তাহলে এই কার্নোট ইঞ্জিনটাকে এখন আমরা কি করব, প্রথম ধাপ, কার্নোট ইঞ্জিন আমি বলছি 4 ধাপে কাজ সম্পন্ন করে। তাহলে প্রথম ধাপে একে আমি কি করব, তাপ উৎসের উপর রাখি। একটু মনোযোগ দাও, খেয়াল করো। প্রথম ধাপে তাপ ইঞ্জিনকে আমরা কোথায় রাখবো, তাপ উৎসের উপর রাখবো। তো উৎসের উপর রাখলে কার্নোট ইঞ্জিনটা কি করতে পারবে, তাপের আদান প্রদান করতে পারবে, অর্থাৎ তাপ শোষণ করতে পারবে বা বর্জন করতে পারবে। তো যেহেতু এখানে রাখবো, কিছুক্ষণের মধ্যেই কার্নোট ইঞ্জিনটার তাপমাত্রা আর উৎসের তাপমাত্রা সমান হয়ে যাবে, তাপ শোষণ করে নেবে কার্নোট ইঞ্জিনটা। তো এখন কি করব, কার্নোট ইঞ্জিনটাকে আমি এই আগের ক্লাসে বলছিলাম যে ফিস্টনটা কি ঘর্ষণবিহীনভাবে ওঠানামা করতে পারে। এখন আমি এই ফিস্টনটাকে এখানে ইঞ্জিনটা কোথায়, উৎসের উপর, পিস্টনটাকে টেনে বাহিরের দিকে প্রসারিত করব। তো যদি পিস্টন প্রসারিত করি তাহলে পিস্টনে কি করবে, তার আয়তন বাড়বে, সিস্টেমটার এদিকে কি হবে, আয়তন বৃদ্ধি পাবে আর চাপ হ্রাস পাবে। তাহলে চাপ হ্রাস পাবে, আয়তন বৃদ্ধি পাবে, সুতরাং গ্রাফ হবে এরকম। তো এই অবস্থায় তার কি হবে, চাপ P2, আয়তন কত V2, চাপ হচ্ছে V2, আয়তন হচ্ছে V2। এই অবস্থা। এখন দেখো, যেহেতু কার্নোট ইঞ্জিনটা তাপ উৎসের উপর ছিল, তো উৎসের উপর থাকার কারণে সে কি করতে পারে, প্রয়োজন মতো তাপের আদান প্রদান করতে পারে। আর যদি তাপের আদান প্রদান করতে পারে তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, সমষ্ণ প্রক্রিয়া। তাহলে এই পরিবর্তনটা কি, সমষ্ণ প্রক্রিয়া সংঘটিত হয়। তাহলে সমষ্ণ, এটা কি হবে, প্রসারণ। তো সিস্টেমের তাপমাত্রা কত এখানে, সে T1, অর্থাৎ এই সিস্টেমটার তাপমাত্রা আর উৎসের তাপমাত্রা সমান হয়ে যাবে, এই জন্য এই তাপমাত্রা কত, T1। এখন আসো আমরা, তাহলে এটা হচ্ছে প্রথম ধাপ, অর্থাৎ A, B লেখচিত্র কার্নোট ইঞ্জিনের প্রথম ধাপ সম্পূর্ণ করছি কোন প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায়। এবার আসো দ্বিতীয় ধাপে আসি আমরা। দ্বিতীয় ধাপে এই তাপ ইঞ্জিনটাকে, অর্থাৎ কার্নোট ইঞ্জিনটাকে আমরা কি করব, কোথায় ছিল, উৎসের উপর, এখান থেকে সরিয়ে কোথায় নিব, তাপ অন্তরকের উপর রাখবো। তাপ অন্তরকের উপর সিস্টেমটা রাখবো। এই সিস্টেমটা এখন এই তাপ অন্তরকের উপর থাকবে। তো যেহেতু তাপ অন্তরক, সুতরাং সে তাপের আদান প্রদান করতে পারবে না। যদি তাপের আদান প্রদান না করে সিস্টেমটা, তাহলে এটা কোন প্রক্রিয়া হবে, আগে আমরা বলে নিই, এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। তো তাহলে এখন দেখো, তো একইভাবে এখন এই পিস্টনটাকে কি করব, আগের থেকে বাইরের দিকে প্রসারিত করব। তো প্রসারিত করলে আবার কি হবে, তার আয়তন বাড়বে আর চাপ কমে যাবে। তাহলে আঁকো,
আয়তন বাড়বে, তাহলে আয়তন বৃদ্ধি পেল আর চাপ হ্রাস পেল। তাহলে এটা কোন বিন্দু ধরলাম, ধরো সি বিন্দু, এটা হচ্ছে P3 আর আয়তন কত V3। ওকে, তাহলে এই প্রক্রিয়াটা কি হলো, এটাও প্রসারণ। তাহলে কেমন প্রসারণ, রুদ্ধ তাপীয় প্রসারণ। ওকে, এইটাও প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। এবার আমাদের তাপ ইঞ্জিনটা কোথায় আছে, তাপ অন্তরকের সিটের উপর, আসনের উপর। এখান থেকে আমি কি করব, এবার এই তাপ ইঞ্জিনটা এখান থেকে সরিয়ে তাপ গ্রাহকের উপর রাখবো। তাহলে তাপ গ্রাহকের উপর রাখবে, তার মানে কি বোঝা যাচ্ছে যে সিস্টেমটা কি করবে, তার যে বাড়তি তাপ শক্তি আছে সেই তাপ শক্তিটা তাপ গ্রাহকে বর্জন করতে পারবে। তো বর্জন করা শুরু হয়ে গেল। এখন আমরা কি করব, এবার আমরা দুইটা প্রসারণ সম্পূর্ণ করছি, তাহলে এবার দুইটা সংকোচন করব। তাহলে তাপ ইঞ্জিনটা এখন কোথায়, তাপ গ্রাহকের উপর। এবার আমরা কি করব, পিস্টনটাকে আবার চাপ দিয়ে সংকুচিত করব। তো যদি সংকুচিত করি তাহলে আয়তনের হ্রাস পাবে আর চাপের বৃদ্ধি পাবে। তাহলে আয়তন যদি হ্রাস হয় তাহলে এদিকে আসবে গ্রাফটা, তাহলে আয়তনের হ্রাস, আয়তন কি হবে, আয়তন হ্রাস পাবে আর চাপ বৃদ্ধি পাবে। তাহলে আমরা ধরি এই বিন্দুটা এখন কি, এটা একটা গ্রাফটা একটু আঁকি। তাহলে আয়তনের হ্রাস, এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে কেমন হবে, এটা P4 আর V4। এটা হচ্ছে কি, কার্নো ইঞ্জিন এখন কোথায় আছে, নিম্ন তাপমাত্রা তাপ গ্রাহকের উপর। কেমন হচ্ছে, সংকোচন হচ্ছে। তো সংকোচনের পর আসো এবার আমরা দেখি, এবার তাপ ইঞ্জিনটা সংকোচন হলো। তাহলে এই প্রক্রিয়ার তাপমাত্রা কত, ইঞ্জিনের তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2। তাহলে এটা কি হলো, এখন সংকোচন। কেমন সংকোচন, সমউষ্ণ সংকোচন। কারণ আমরা আগেই বলছি যে সমউষ্ণ প্রক্রিয়া মানে কি, যে প্রক্রিয়া কোনো সিস্টেম তাপের আদান প্রদান করতে পারে সেটা ছিল সমউষ্ণ প্রক্রিয়া। তাহলে এখানে সে কি করছে, বাড়তি তাপ শক্তি বর্জন করলো, সুতরাং এটা কি প্রক্রিয়া হবে বলো, অবশ্যই সমউষ্ণ প্রক্রিয়া। তো এখন আসো এবার আমরা কি করব, আবার সিস্টেমটাকে নিম্ন তাপমাত্রা তাপ গ্রাহক থেকে তাপ অন্তরক আসনের উপর এনে বসাবো। বসিয়ে আবার কি করলাম, আবার সিস্টেমটাকে চাপ দিয়ে সংকুচিত করব। তো সংকুচিত করলে সে কোথায় আসবে, একদম পূর্বের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ তো এখানে কি হবে, সে তার আগের আয়তন P1 V1, আয়তন V1 এবং চাপ P1 প্রাপ্ত হবে। তাহলে এই প্রক্রিয়া সে কি হলো, সংকোচন হলো। কিন্তু কোথায় আছে, তাপ অন্তরকের উপর, সুতরাং তাপের আদান প্রদান করতে পারবে না। তো তাপের আদান প্রদান না হলে এটা কোন প্রক্রিয়া হয়, আমরা আগেই জানি, রুদ্ধ তাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে কার্নোর ইঞ্জিন এই হচ্ছে চারটা ধাপ, অর্থাৎ AB হচ্ছে সমউষ্ণ প্রসারণ, BC রুদ্ধতাপীয় প্রসারণ, CD হচ্ছে আমাদের সমউষ্ণ সংকোচন এবং DA হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এই চার ধাপে কার্নোর ইঞ্জিন কাজ সম্পন্ন করে। তো এখন তাহলে ইঞ্জিন যখন কাজ করবে, কাজের কার্নো চক্র সম্পন্ন করলো, তাহলে কি হবে, ইঞ্জিন একটা কাজ হবে না। তাহলে আমরা কাজটা বের করি। এখন দেখো এই কার্নোর ইঞ্জিনটা আমরা একটু এই পাশে লিখি। তাহলে কার্নোর ইঞ্জিনের কৃত কাজ, তাহলে প্রথম AB অংশে তো AB অংশে কৃত কাজ। এখন এই কৃত কাজটাকে আমরা দুইভাবে বের করতে পারি। তাহলে আমরা যদি এই AB অংশে এই লেখচিত্রটার ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফলও কি হবে, কৃত কাজ নির্দেশ করবে। অর্থাৎ এখানে এতটুকু এই একটা AB অংশে কৃত কাজ হবে। আমি একটু মুছে সুন্দর করে আবার আঁকি। তাহলে এটা হচ্ছে A বিন্দু ছিল, B C আর এটা কি ছিল, D বিন্দু। তাহলে AB অংশের জন্য এখানে যদি লেখচিত্র অঙ্কন করো, তাহলে এটা EFGH। তাহলে AB অংশের জন্য কৃত কাজ কত হবে, কৃত কাজ হবে W1 = AB
জিই অংশের ক্ষেত্রফল, অর্থাৎ কৃতকাজ এই অংশের ক্ষেত্রফল যদি বের করি তাহলে মোট কৃতকাজ বের হবে। কিন্তু আমরা আবার জানি কৃতকাজটা আমরা অন্যভাবে বের করতে পারি। আমরা জানি এটা অংশটা আমরা দেখাইছিলাম কি ছিল এখানে, এটা ছিল সমষ্ণ প্রক্রিয়া। সুতরাং সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের জন্য আমাদের একটা সমীকরণ ছিল W = nRT ln V2/V1। এই সূত্র দিয়েও আমরা কৃতকাজ বের করতে পারবো। আবার দেখো যদি BC এই অংশের জন্য কৃতকাজ কত হবে, W2 = কত, BCHG, হ্যাঁ, এত অংশের ক্ষেত্রফল। ঠিক আছে, তো এই অংশটা কি দেখো, এটা ছিল সমষ্ণ আর এই অংশটা রুদ্ধতাপীয়। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কৃতকাজ কত হবে? আচ্ছা, এই অংশে এটাকে আমরা T1 লিখলাম, এটা কত ছিল T2, সুতরাং এটা T1 লিখি। ঠিক আছে, তো এই অংশের জন্য কৃতকাজ কত হবে, n R/γ-1 ইন্টু কত, ডেল টি। এই সূত্র দিয়ে আমরা এই রুদ্ধতাপীয় অংশের জন্য কৃতকাজটা হিসাব করতে পারবো। তো ডেল টি বলতে আসলে এখানে কত হবে, T1 - T2। আবার দেখো তাহলে সিডি, সি এবং ডি এই অংশের জন্য আমরা কৃতকাজ যদি বের করি, সিডি অংশে কৃতকাজ কত হবে, W3, তাহলে সি কত হবে, DCHF এই অংশের ক্ষেত্রফল। তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই, বুঝতে পারতেছো, কারণ এই অংশের ক্ষেত্রফল এই যে DCHF এই অংশের ক্ষেত্রফলটাই কি করবে, মোট কৃতকাজ বের করা যাবে। আমরা কাজ শক্তি ক্ষমতা এগুলো শিখছিলাম আগে। তাহলে এখানে কৃতকাজ কত, যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায় nRT2 ln V4/V3 এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। আবার আসো তাহলে এবার একই রকম ভাবে DA অংশের জন্য আমরা কৃতকাজ বের করব, W4 = কত হবে, W4 হবে একই রকম ভাবে দেখো তো DAEF এই অংশের ক্ষেত্রফল, DAEF অংশের ক্ষেত্রফল। তো এই অংশটা দেখো, এডি লেখচিত্রটা কোন প্রক্রিয়া ছিল, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। সুতরাং এই অংশে কৃতকাজ কত হবে, আগের মতো nR/γ-1 ইন্টু ডেল টি। তো ডেল টি এখানে আসলে T2 - T1। তো এখানে কাজটা কি আসবে, ঋণাত্মক আসবে। কারণ ঋণাত্মক আসার মানে এটা কেন, কারণ এই অংশে কি আছে, সংকোচন। একই রকম ভাবে W3 কাজও কি আসবে, ঋণাত্মক আসবে। আর বাকি দুইটা কাজ ধনাত্মক আসবে, দুইটা প্রসারণে ধনাত্মক আর দুইটা সংকোচনে ঋণাত্মক। তাহলে মোট কৃতকাজ কত হবে, মোট কৃতকাজ W = কত হবে, W1 + W2 + W3 + W4 = কত হবে, 0 হবে। কারণ আমরা জানি কার্নোট ইঞ্জিনটা একটা কি ধরনের ইঞ্জিন, কার্নোট ইঞ্জিন হচ্ছে একটা প্রত্যাবর্তী ইঞ্জিন বা প্রত্যাগামী ইঞ্জিন। প্রত্যাগামী ইঞ্জিন সব সময় কি হয়, আগের অবস্থায় ফিরে আসতে পারে, এই জন্য মোট কৃতকাজের পরিমাণ কত হয়, 0 হয়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল কার্নোট চক্র বা কার্নোট ইঞ্জিন। তো এখন দেখো আমরা এমনি তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা বের করেছিলাম আগের ক্লাসে, গত ক্লাসে তোমরা এটা দেখেছো যে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতাটা কেমন ছিল। তাহলে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতার সমীকরণ, তাহলে তাপ ইঞ্জিনের দক্ষতা বা কর্মদক্ষতা ছিল এটা = 1 - Q2/Q1 ইন্টু কত ছিল,
100%। কিন্তু কার্নোট ইঞ্জিনের জন্য আমরা কি জানি, কার্নোট ইঞ্জিন হচ্ছে কিউ ভাগ টি ইকুয়াল টু সবসময় ধ্রুবক হবে, কিউ ভাগ টি ধ্রুবক। তার মানে কি Q1/T1 সমান সমান Q2/T2, ঠিক আছে। তাহলে এই কার্নোট ইঞ্জিনের জন্য আমরা যদি কর্মদক্ষতা বের করি, তাহলে কার্নোট ইঞ্জিনের দক্ষতা কেমন হবে, একই রকম ভাবে ইটা ইকুয়াল টু 1 মাইনাস, এটাকে লেখা যায় কত, T2 মাইনাস T1 ইন্টু 100%। এটা হচ্ছে কার্নোট ইঞ্জিনের দক্ষতা সমীকরণ, ঠিক আছে। তো এখান থেকে আরেকটু কনসেপ্ট আছে, তোমাকে যদি সৃজনশীল প্রশ্ন আসে এরকম যে আমরা তোমাকে একটা কন্ডিশন দেওয়া থাকলো, দিয়ে বললো যে উদ্দীপকের ইঞ্জিনটা আসলে কার্নোট ইঞ্জিন কিনা বা প্রত্যাবর্তী ইঞ্জিন কিনা, তো তুমি কিভাবে ব্যাখ্যা দিবা। তো তোমাদের কয়েকটা বিষয় জানা আছে। আমরা কার্নোট ইঞ্জিন কিনা সেটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা বলছি প্রথমেই প্রত্যাবর্তী ইঞ্জিন কিনা সেটা ব্যাখ্যা দিতে গেলে আমরা কি বলছি, যে প্রত্যাবর্তী ইঞ্জিন যদি আগের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ মোট কৃতকাজ যদি শূন্য হয়, তাহলে সে প্রত্যাবর্তী ইঞ্জিন হবে। আর অন্যভাবেও ব্যাখ্যা দিতে পারবো, মানে একই রকমভাবে বলতে পারি এটা কার্নোট ইঞ্জিন হবে বা প্রত্যাবর্তী ইঞ্জিন হবে। আবার আমরা যদি দেখো এই কর্মদক্ষতা আর এই কর্মদক্ষতা বের করি, যদি দুইটা কর্মদক্ষতা সমান হয়, তাহলে আমরা বলবো এটা একটা কার্নোট ইঞ্জিন বা প্রত্যাবর্তী ইঞ্জিন। অথবা আমরা যদি এই সমীকরণটা দেখি, এই Q1/T1 Q2/T2 যদি সমান হয়, অর্থাৎ দুই পাশ যদি সমান হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো, কার্নোট ইঞ্জিন বা প্রত্যাবর্তী ইঞ্জিন। তো আশা করি তোমরা এই সম্পূর্ণ অংশটা বুঝতে পেরেছো। তাপ ইঞ্জিন সম্পর্কেই পরবর্তীতে আরেকটা টপিকস আছে এন্ট্রপি, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই এন্ট্রপি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, আজকের ক্লাসে পর্যন্ত।